আসসালামু আলাইকুম সবাইকে। কি বলবো, গুড আফটারনুন, কারণ এখন আমরা হলো বিকাল পেরিয়ে সন্ধ্যার দিকে যাচ্ছি। তো শুভ সন্ধ্যা বলতে পারছি না, আবার শুভ বৈকাল্যও বলতে পারতেছি না। তো আমি এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের এইটের যে আমাদের বৃত্তি ব্যাচের যে স্পেশাল একটা কেয়ার ব্যাচ চালু করা হয়েছে এডু পরিবারের পক্ষ থেকে, সেখানে আজকে তোমাদের বিজ্ঞান যে সাবজেক্ট বা বিষয় সেখানকার একটা ক্লাস নিব। তো শুরুতে বলবো যে আমাদের এই এডু পরিবার একটি স্লোগানকে লক্ষ্য করে সামনের দিকে আগানোর চেষ্টা করছে, সেটা হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। এখানে একটা সুন্দর ওয়ার্ড হলো আজীবনের সঙ্গী। এটার মানে হলো যে আমাদের পরিবার, আমার এই পরিবার, আমরা চাই, আমরা অনেক বেশি আশাবাদী যে আমাদের পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জীবনে যাতে আমরা সঙ্গী হিসেবে আজীবন থাকতে পারি, এবং সেই সাথে আমরা অনেক বেশি চাই যে তোমরাও আমাদের এই পরিবারের সঙ্গে সঙ্গী হিসেবে আজীবন থাকবা। তো আমার পরিচয়টা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, আমার নাম প্রিন্স, আমার বিশ্ববিদ্যালয়ের নাম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমি তোমাদের অ্যাজ এ সায়েন্স টিচার হিসেবে বা সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি এডু পরিবারে। তো তোমাদের আজকে বিজ্ঞান যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি এই লেকচারটা তোমাদেরকে দুইটা পোর্শনে ভাগ করার চেষ্টা করছি। আজকে আমরা বেসিক যতটুকু দেওয়ার চেষ্টা করব, এবং সেকেন্ড লেকচারে আমাদের, যেহেতু তোমরা অনেক বছর পর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এবং জেএসসি এক্সাম ছিল, তার আগে বৃত্তি পরীক্ষা ছিল। তো যেহেতু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অনেক বছর যাবৎ বৃত্তি পরীক্ষা হচ্ছে না, এবং জেএসসি এক্সামও প্রায় 2-2.5 বছর করোনার পরে মোটামুটিভাবে অফ হয়ে গেছে। সো আমরা আগামী লেকচারে বিগত সালের যতগুলো পরীক্ষা ছিল, বৃত্তি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষা, সবগুলোর আলোকে এই চ্যাপ্টারের উপর কী কী সিকিউ আসছিল এবং এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড লেকচারে। কারণ আমার এই লেকচার বা আমার যে কোনো লেকচারই আমি দুইটা পোর্শনে ভাগ করার চেষ্টা করব। একটা হলো বেসিক, যাতে ওই চ্যাপ্টারটা তোমরা খুব সহজে বুঝতে পারো, আর সেকেন্ড পোর্শনে থাকবে হলো ওই চ্যাপ্টার রিলেটেড আসলে কি কি কোশ্চেন বিগত সালে আসছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা একটু জয়েন হও ধীরে ধীরে। কয়েকজন কোশ্চেন মানে কমেন্ট করতেছো। ওয়ালাইকুম আসসালাম জারিন, কেমন আছেন? আমি ভালো আছি। আফিফা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ডেফিনেটলি ইনশাল্লাহ তোমরা থাকবা আমাদের সাথে। রাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। রাদিয়া, তোমার কি অবস্থা? মেঘলা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি মেঘলা। মেজাবিন, ওয়ালাইকুম আসসালাম। আফিফা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা জয়েন হয়েছো, আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারের দিকে আগাবো। একটু অপেক্ষা করি 2-1 মিনিট, ঠিক আছে? আর আমাকে বলবা যে তোমরা আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং পিছনে বোর্ডটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। জারিন, আজকে গান শোনাবেন না? আচ্ছা ঠিক আছে, গান শোনাবো। তোমরা যদি লেকচারটা মনোযোগ দিয়ে করো তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে গান শোনাবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম অধ্যায়। তো এটা বলার আগে আমি তোমাদেরকে একটু বিজ্ঞান বইটা নিয়ে আলোচনা করি। যেহেতু এত বছরের শুরু থেকে এই পর্যন্ত আসছো তোমরা, বিজ্ঞান বইয়ে কী কী চ্যাপ্টার আছে বা চ্যাপ্টারগুলোকে কিসের আলোকে ভাগ করা হয়েছে এগুলো মোটামুটি তোমরা জানো। তারপরে তোমাদেরকে একটু মনে করাই দিই আমি, সেটা হলো আমাদের বিজ্ঞান বা আমাদের ক্লাস 8-এর এই বিজ্ঞান বইটাকে 3টা পোর্শনে ভাগ করা হয়, ঠিক আছে? যেহেতু তোমরা যখন 9-10-এ উঠবা আমাদের 2টা পোর্শন চলে যায় বা 3টা পোর্শন চলে যায়। কীরকম? আমাদের সায়েন্স যে বই আছে, এই সায়েন্স বইটাকে 3টা পোর্শনে ভাগ করা হয়েছে। কয়টা পোর্শনে? 3টা পোর্শনে ভাগ করা হয়েছে। আচ্ছা দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা, পোর্শনগুলো কি কি? একটা হলো, আমি যদি বলি আমাদের রসায়ন রয়েছে একটা পোর্শনে। কি আছে? রসায়ন, যেটাকে আমরা ইংলিশে বলবো হলো কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পোর্শনে আছে হলো আমাদের ফিজিক্সের পার্ট, বা এটাকে আমরা পদার্থ বিজ্ঞান বলি বা পদার্থ বলি, পদার্থ বিজ্ঞান, ঠিক আছে? আর আরেকটা পোর্শন আছে যেটা আমরা আজকে পড়বো, সেটা হলো বায়োলজি, বা এটাকে আমরা বলতে পারি হলো জীববিজ্ঞান, ঠিক আছে? জীববিজ্ঞান। আচ্ছা, এখন ঘটনা হলো এই 3টা পোর্শনের ভিতরে আরও কিছু চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারগুলো আসলে ভৌত বিজ্ঞান হিসেবে আমরা জানি। এগুলো বিভিন্ন রকম ব্যবহার আছে, তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না। তো এই 3টা পোর্শনে ভাগ করা হয়েছে তোমাদের এই বিজ্ঞান বইটাকে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা বায়োলজি, ঠিক আছে? এবং বায়োলজি বইটা খুললেই তোমরা যেই টপিকটা নিয়ে খুঁজতে পাও বা যে টপিকটা দেখতে পাও সেটা হলো যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এখন আমি এটা নিয়ে কথা বলতে গেলে কিছু ইনফর্মাল কথাবার্তা বলবো।
সেই ইনফর্মাল কথাবার্তাগুলো হলো, আমরা জানি যে আমাদের এই পরিবেশে, আমাদের এই প্রকৃতিতে অসংখ্য প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে আমি যদি শুধু প্রাণীদেরকে ক্যাটাগরাইজ করি, তাহলে প্রত্যেকটা প্রাণীর সাথে প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য কি পরিলক্ষিত হয়। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন হলো বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় আলাদা আলাদা, প্রাণীদের মধ্যে যেমন ধরো কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড আছে, কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড নাই, কিছু প্রাণী আছে যারা পা দিয়ে চলাচল করে, কিছু প্রাণী আছে যারা উপাঙ্গ আছে, আবার কিছু প্রাণী আছে যাদের সিলিয়া আছে, ঠিক আছে? এই যে ডিফারেন্ট যে ক্যারেক্টারিস্টিক। আবার কিছু প্রাণী আছে যারা স্থলে বসবাস করে, আবার কিছু প্রাণী আছে যারা জলে বসবাস করে, আবার কিছু প্রাণী আছে যারা আবার উপরে চলাচল করে। এখন এই যে এত ভ্যারিয়েশন প্রাণীদের মধ্যে, এদেরকে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে এতগুলো প্রাণীর বৈশিষ্ট্য মনে রাখাটা আমাদের মানুষের জন্য টাফ, আসলেই টাফ। আবার তুমি উদ্ভিদের দিকে যদি তাকাও, তো অসংখ্য উদ্ভিদ আছে, তো প্রত্যেকটা উদ্ভিদের সাথে প্রত্যেকটা উদ্ভিদের কিন্তু বৈশিষ্ট্য আলাদা। কিছু উদ্ভিদ আছে অনেক ছোট, যেগুলোকে আমরা গুল্ম বলি, কিছু উদ্ভিদ আছে ছোটোর থেকে একটু বড়, কিছু উদ্ভিদ আছে অনেক বড়, আবার কিছু উদ্ভিদ আছে বছরে একবার জন্মগ্রহণ করে, কিছু কিছু উদ্ভিদ আছে যে সারা বছর মানে বহু বর্ষজীবী, অনেক বছর পর্যন্ত বাঁচে, আবার কিছু উদ্ভিদ আছে যে ধরো মনে করো খুব খণ্ডকালীন সময় পর্যন্ত বেঁচে থাকে। এই যে ভ্যারিয়েশন, তো এই ভ্যারিয়েশনের মধ্যে আমরা যদি প্রত্যেকটা উদ্ভিদকে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আলাদা আলাদা করে মনে রাখার যে একটা কষ্ট, এই কষ্টটা আমাদের পক্ষে করা সম্ভব না। তো এই জন্য বিজ্ঞানীরা কি করলেন, তাদেরকে আসলে ধাপে ধাপে শ্রেণীবিন্যস্ত করলেন, যে আসলে এদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক থাকবে, কমন কিছু বৈশিষ্ট্য থাকবে, তাদেরকে একটা শ্রেণীতে ভাগ করা যায়। আবার মনে করো ধরো কিছু প্রাণীদেরকে একটা শ্রেণীতে ভাগ করা যায়, কিছু প্রাণীদেরকে আরেকটা শ্রেণীতে ভাগ করা যায়। এই যে যখন ধাপে ধাপে বিন্যস্তকরণ করা হলো, তখন আসলে শ্রেণীবিন্যাস করা হলো। এই শ্রেণীবিন্যাস যখন করা হলো, তখন আসলে আমরা এই যে প্রাণী, যে পৃথিবীতে যে এখন পর্যন্ত এস্টিমেটেড সংখ্যা, মোটামুটিভাবে প্রাণী জগতে প্রাণীর সংখ্যা প্রায় 15 লক্ষ। আমাদের পক্ষে কি 15 লক্ষ প্রাণী সম্পর্কে জানা খুব কি ইজি? ডেফিনেটলি খুব ইজি না, ঠিক আছে? উদ্ভিদের সংখ্যা যদি বলার চেষ্টা করি, নিয়ার অ্যাবাউট 4.5 লক্ষ। এই 4.5 লক্ষ উদ্ভিদ সম্পর্কে ইন্ডিভিজুয়ালি জানা কি আমাদের পক্ষে সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। তো এই জন্য আসলে শ্রেণীবিন্যাসটা করা হলো। তো আমি যদি শ্রেণীবিন্যাসের দিকে যাই, তো শ্রেণীবিন্যাসের জনক বা শ্রেণীবিন্যাস করেছিলেন হলো সুইডিশ একজন ন্যাচারালিস্ট ছিলেন বা প্রকৃতি বিজ্ঞানী ছিলেন, তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি সুইডিশ বিজ্ঞানী, এটা একটু মনে রাখবো, সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী, ঠিক আছে? প্রকৃতি বিজ্ঞানী, তার নাম কি ছিলেন? তার নাম ছিলেন হলো ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, তিনি মূলত শ্রেণীবিন্যাসের জনক, ঠিক আছে? তাকে কি বলবো আমরা? শ্রেণীবিন্যাসের জনক বলবো, শ্রেণীবিন্যাসের জনক। আচ্ছা, শ্রেণীবিন্যাস কেন করা হয় আমরা তো অলরেডি বুঝে ফেলছি, শ্রেণীবিন্যাসের জনক। সো এখান থেকে যেটা একটা এমসিকিউ আসে যে শ্রেণীবিন্যাসের জনককে, তাহলে আমরা বলতে পারবো তার নাম কি? ক্যারোলাস লিনিয়াস। তিনি কোথাকার প্রকৃতি বিজ্ঞানী? তিনি হলো সুইডিশ বা সুইডেনের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, তিনি 1753 সালের দিকে একটা বই লিখেছিলেন, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা একটু উপর শ্রেণীতে দেওয়া, স্পেসিস প্লান্টেরাম নামে একটা বই ছিল। যদিও তোমাদের জন্য আসলে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্পেসিস প্লান্টেরাম নামে একটা বই ছিল। সেই বইয়ে আসলে তিনি প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা উদ্ভিদের নামকরণ করেছিলেন, এবং সেই নামকরণটা 2টা ওয়ার্ডে বা 2টা শব্দাংশে ভাগ করছিলেন, যেটা থেকে আমরা আসলে পাই হলো দ্বিপদ নামকরণ। তোমরা মোটামুটিভাবে এটা জানো। তো আমরা এখানে বলতে পারি যে দ্বিপদ নামকরণ, ঠিক আছে? এই নামকরণও করেছিলেন আসলে তোমার হলো ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ কে করেছিলেন? এই ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, তো এই যে তার দ্বিপদ নামকরণের জন্যই আসলে শ্রেণীবিন্যাসটা
করতে পারছিলেন, ঠিক আছে, শ্রেণীবিন্যাস থেকেই দ্বিপদ নামকরণ তিনি পারছিলেন। এর মধ্যে আমরা দুটা জিনিস সবসময় ব্যবহার করি, একটা হলো জেনাস আর একটা হলো স্পেসিস, যদি বাংলায় বলি একটা হলো গণ আর একটা হলো প্রজাতি, ঠিক আছে। সো আমি শ্রেণীবিন্যাসের কথা যেহেতু বললাম, সো শ্রেণীবিন্যাসের ধাপটা আমি তোমাদেরকে একটু মনে করাই দিব কিভাবে আসলে এটা লেখা হয়। আচ্ছা, তার আগে আমি এটা তোমাদেরকে আরেকবার মনে করাই দিই যে যেহেতু আমরা প্রাণী জগতে শ্রেণীবিন্যাস পড়ব, তো এই শ্রেণীবিন্যাস সম্পর্কে আসলে কে প্রথম কথাবার্তা বলছিলেন, এখানে আমাদের অ্যারিস্টটলের নাম মনে রাখতে হবে, এখানে ক্যারোলাস লিনিয়াসের নাম মনে রাখতে হবে। তো এই ক্যারোলাস লিনিয়াস ছিলেন সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী, তিনি হলো এই শ্রেণীবিন্যাসের জনক ছিলেন। 1753 সালের দিকে একটা বই লিখেছিলেন, তার নাম হলো স্পেসিস প্লান্টেরাম। তিনি সেখানে দ্বিপদ নামকরণের কথা উল্লেখ করেন, এই জন্য দ্বিপদ নামকরণের জনক হলো ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। আর দ্বিপদ নামকরণ বলতে বোঝায় এখানে দুইটা শব্দ থাকবে, একটা গণ একটা প্রজাতি। একটা কি থাকবে, একটা গণ যেটাকে আমরা জেনাস বলি, আর প্রজাতি যদি বলি আমরা, প্রজাতি হলো তোমার স্পেসিস, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, স্পেসিস। ওকে, এর মধ্যে এই যে প্রজাতি দেখতে পাচ্ছ, এই প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। তো চলো আমরা একটু শ্রেণীবিন্যাসের ধাপগুলো একটু দেখি, আমার সাথে সাথে তোমরা একটু লিখবা শ্রেণীবিন্যাসের ধাপ, ঠিক আছে। আচ্ছা, ধাপ সমূহগুলো কি কি দেখো, সবার ফার্স্টের দিকে থাকবে কিংডম বা রাজ্য, সবার ফার্স্টে কে থাকবে, রাজ্য থাকবে, এটাকে আমরা ইংলিশে কি বলি, কিংডম বলি, ঠিক আছে। তোমরা অনেকে কিংডম নামে জানো। সবার ফার্স্টে থাকবে রাজ্য, সেকেন্ডে থাকবে তোমার হলো পর্ব, সেকেন্ডে কি থাকবে, পর্ব থাকবে। পর্বকে ইংলিশে আমরা কি বলি, ফাইলাম বলি, ঠিক আছে, পর্বকে ইংলিশে আমরা কি বলি, ফাইলাম বলি। এরপরে কে থাকবে, তিন নম্বরে থাকবে তোমার হলো শ্রেণী, তিন নম্বরে কে থাকবে, শ্রেণী থাকবে। শ্রেণীকে আমরা কি বলি, ক্লাস বলি, দেখো এই তিনটা মোটামুটিভাবে আমরা সবাই এতদিন পর্যন্ত জানতাম। এরপর আছে বর্গ, ঠিক আছে, একটু দেখবা আমি এখানে কিন্তু একটু অ্যাঙ্গেল করে লিখতেছি, পরীক্ষার খাতায় কিন্তু অ্যাঙ্গেল করে লিখতে হবে, বর্গ, ঠিক আছে। এরপরে আসছে হলো তোমার হলো গোত্র, আমি ইংলিশগুলো বলতেছি। এরপরে আমাদের সেই দুইটা, একটা হলো তোমার গণ আর একটা হলো তোমার 7 নম্বরে হলো প্রজাতি, ঠিক আছে। আচ্ছা, তো বর্গকে আমরা বলবো হলো অর্ডার, আর গোত্রকে বলবো আমরা হলো ফ্যামিলি, আর অলরেডি গণ বলতে আমরা জানি জেনাস, ঠিক আছে, আর প্রজাতি বলতে আমরা অলরেডি জেনে ফেলছি স্পেসিস, ঠিক আছে। সো আমি একটু আবার তোমাদেরকে মনে করাই দিই, এই লেখাটা কিন্তু একটু অ্যাঙ্গেলে লিখতে হয়, হ্যাঁ। প্রথমটা হলো রাজ্যর ইংলিশ টার্ম হলো কিংডম। এরপর আসে হলো তোমার পর্বর ইংলিশ টার্ম হলো ফাইলাম। এই দুইটা মোটামুটিভাবে আমাদের সব কিছুতে জানা লাগে। এরপর আসে হলো তোমার শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস। এর মধ্যে আমি অলরেডি বলে ফেলছি আমাদের প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ, ঠিক আছে। সো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি, সেটা হলো প্রজাতি। এবং এই শ্রেণীবিন্যাসের ধাপসমূহ তাহলে কয়টা পাইলাম, 7টা। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এটা মনে থাকবে, আশা করি তোমাদের সবার মনে থাকবে, ঠিক আছে। তো চলো এবার আমরা বইয়ের কিছু লাইনে চলে আসি। তো শুরুর দিকে কি বলছে, বিশাল জীবজগৎকে চেনা বা জানার জন্য এদের আসলে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়েছে, ঠিক আছে। এই পদ্ধতিটাকে আমরা বলবো হলো শ্রেণীবিন্যাস। এখান থেকে তোমার একটা ক নাম্বার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, জ্ঞানমূলক আসতে পারে যে শ্রেণীবিন্যাস কাকে বলে। সংজ্ঞা কি লিখবো, যে বিশাল জীবজগৎকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটিকেই বলবো আমরা হলো শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এই দেখো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক হলো প্রজাতি। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা যেমন মানুষের বৈজ্ঞানিক নাম আমরা জানি, মানুষের বৈজ্ঞানিক নাম কি,
দেখো হোমো স্যাপিয়েন্স, এটা মোটামুটিভাবে আমরা সবাই বিজ্ঞানে জানি, ঠিক আছে? হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? যেহেতু ইটালিক অক্ষরে লিখতে হয়, আমরা ইটালিক অক্ষর লিখতে পারছি না, সেহেতু নিচে আমরা কি করব, আন্ডারলাইন করব, ঠিক আছে? হোমো স্যাপিয়েন্স, মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটা প্রজাতি, সবাই কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতি। আচ্ছা, শ্রেণীবিন্যাসের জনক হলো, অলরেডি বলে ফেলছি, ক্যারোলাস লিনিয়াস। তিনি ছিলেন হলো একজন সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী। সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন হলো ক্যারোলাস লিনিয়াস, এই কারণে তাকে হলো শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আর আজ পর্যন্ত প্রাণী আবিষ্কৃত হয়েছে হলো 15 লক্ষ। আর আমি যদি উদ্ভিদ প্রজাতির কথা বলি, উদ্ভিদ প্রজাতি প্রায় নিয়ার অ্যাবাউট 4.5 লক্ষর মতো আছে। এই 4.5 লক্ষ সম্পর্কে আমাদের জানা তো সহজ ব্যাপার না, ঠিক আছে? সো এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো প্রাণী প্রজাতির সংখ্যা কত? 15 লক্ষ, ঠিক আছে? আর উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত হবে আমার? 4.5 লক্ষর মতো। এটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখন পর্যন্ত, ঠিক আছে, আমরা জানি যে আমাদের কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড আছে, কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড নাই। তো আগেকার সময় অ্যানিমেলিয়া যে জগৎটা রয়েছে, সেই অ্যানিমেলিয়া জগৎটাকে মোটামুটিভাবে 33টা পর্বে ভাগ করা হয়েছিল। কয়টা পর্বে? 33টা পর্বে ভাগ করা হয়েছিল, ঠিক আছে? আধুনিক সকল প্রাণীকে আমরা 33টা পর্বে ভাগ করেছিলাম। এর মধ্যে প্রোটোজোয়া, পূর্বের যে প্রোটোজোয়া, সেটা বর্তমানে প্রোটিস্টা যে জগৎ রয়েছে সেখানে স্থান দেওয়া হয়েছে প্রোটোজোয়াকে সাব কিংডম হিসাবে অথবা কি জগৎ হিসাবে। ওকে, এতটুকু আমরা মনে রাখবো, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এরপর দেখো দ্বিপদ নামকরণ সম্পর্কে ছোট্ট একটু ব্যাখ্যা আমাদের একটু পড়তে হবে। তো যেটা বলতেছিলাম যে 33টা পর্ব ছিল, তার মধ্যে প্রোটোজোয়াকে তোমার হলো প্রোটিস্টার জগতের মধ্যে স্থান দেওয়া হয়েছে উপজগৎ হিসাবে। আচ্ছা, গেল। এই 33টা পর্বের মধ্যে 9টা পর্ব রয়েছে যারা মেজর, যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 9টা পর্ব কি মেজর, ঠিক আছে? আর বাকি তোমার হলো পর্বগুলো হলো নন মেজর। এখন ঘটনা হলো এই 9টা পর্বের মধ্যে 8টা পর্বকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। আর লাস্টের যে পর্বটা রয়েছে, একটা পর্ব, সেই পর্বটাকে আমরা বলবো হলো কি মেরুদণ্ডী প্রাণীর পর্ব। এখানে একটু করে লেখার চেষ্টা করি যে 9টা পর্ব, টোটাল কয়টা পর্ব আছে? 9টা পর্ব। টোটাল কয়টা পর্ব? 9টা পর্ব। এই 9টা পর্বের মধ্যে 8টা পর্ব হলো 8টি পর্ব। 8টি পর্বকে আমরা কি বলবো? 8টা পর্ব হলো অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী পর্ব, ঠিক আছে? আর বাকি যে থাকে একটি পর্ব, এই একটা পর্ব হলো আমার কি পর্ব? মেরুদণ্ডী পর্ব, ঠিক আছে? আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। এই 9টা পর্বকে আলাদা করে কি নামকরণ করা হয়েছিল? মেজর পর্ব। কি পর্ব? মেজর পর্ব। একটু আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। 33টা পর্বের মধ্যে এই 9টা পর্ব হলো মেজর পর্ব, বাকি পর্ব হলো নন মেজর পর্ব। এই 9টা পর্বের মধ্যে হলো 8টা পর্ব আবার তোমার হলো অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব, আর একটি পর্ব হলো মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটিভাবে আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। হ্যাঁ, এরপর যেহেতু দ্বিপদ নামকরণের কথা আমরা বলছিলাম, ক্যারোলাস লিনিয়াস বলেছেন, এবং শ্রেণীবিন্যাসের ধাপটাও আমরা পড়ে ফেলছি। সেখানে গণ এবং প্রজাতি ছিল, এই দুইটা নিয়ে মোটামুটিভাবে আমাদের সায়েন্টিফিক নেম। আচ্ছা, একটি জীবের বৈজ্ঞানিক নাম 2টা অংশ বা 2টা পদে ভাগ করা হয়েছে, এটাকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয় বা সায়েন্টিফিক নেম বলা হয়। মানুষের বৈজ্ঞানিক নাম অলরেডি আমরা জানি হোমো স্যাপিয়েন্স। বৈজ্ঞানিক নাম লিখতে হয় 2টা হরফে, একটা হলো তোমার ইটালিক হরফে লিখতে পারো অথবা এটাকে ইংরেজি ভাষায় লিখতে পারো। তো আমরা যখন ইটালিক হরফে যেহেতু লিখতে পারছি না, ইংরেজি ভাষায় লিখছি, এটাকে আমার নিচে একটু আন্ডারলাইন করতে হবে। কি করতে হবে? নিচে একটু আন্ডারলাইন করতে হবে। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী হলো অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা আমি অলরেডি বলে ফেলছি। এই প্রোটোজোয়া পর্বটা হলো প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। প্রোটোজোয়া পর্বটা প্রোটিস্টা জগতে কি হয়েছে?
তোমার হলো উপজগৎ বা সাব কিংডম হিসাবে স্থান পাইছে। আর অ্যানিমেলিয়া জগতে মোট পর্ব ছিল হলো তোমার কি 33টা, তার মধ্যে মেজর পর্ব হলো 9টা। এই 9টা পর্বের মধ্যে 8টা পর্বের সংখ্যা হলো অমেরুদণ্ডী প্রাণীর, একটা হলো মেরুদণ্ডী প্রাণীর। ওকে, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এখান থেকে যা এমসিকিউ আসুক আমি বিশ্বাস করি তোমরা পারবা। ওকে, তো নেক্সট আমরা বেসিক স্ট্রাকচারে চলে যাই। আমাদের 9টা পর্বের নাম আমাদের সবার জানা দরকার, ঠিক আছে? তো এই 9টা পর্ব আমরা সবাই একদম মুখস্থ রাখবো। দেখো, প্রথম পর্ব হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, ভার্টিব্রাটা। ঠিক আছে, কর্ডাটা, ভার্টিব্রাটা তো এটা হলো ভাগ। দেখো আবার বলতেছি, এর মধ্যে প্রথম 8টা কি? প্রথম 8টা হলো অমেরুদণ্ডী প্রাণী। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা। এই পর্যন্ত 8টা নাম কি? অমেরুদণ্ডী প্রাণী। আবার বলছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা। আর এই যে কর্ডাটা দেখতে পাচ্ছ, এই কর্ডাটা হলো কিসের? সেটা হলো মেরুদণ্ডী প্রাণীর। আচ্ছা, এই 8টা ভাগ হলো অমেরুদণ্ডী প্রাণী। এদের মেইন কি ছিল? অ্যানিমেলিয়া ছিল। আচ্ছা, এই কর্ডাটা পর্বকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোকে আমরা কি সাব ফাইলাম বলতে পারি। এখন কি কি দেখো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হলো ভার্টিব্রাটা। আবার বলছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। কর্ডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হলো তোমার ভার্টিব্রাটা। ওকে, আচ্ছা, এই ভার্টিব্রাটা যেটা আছে এটাকে আবার তোমার মোটামুটিভাবে এই 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি কি? সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষিকুল, আর হলো স্তন্যপায়ী। আবার কি বলি দেখো, মনে রাখো, এইটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। আমাদের 9টা পর্বের নাম কি কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা। এই পর্যন্ত গেল অমেরুদণ্ডী প্রাণীর কি পর্ব। আরেকটা ছিল কর্ডাটা। কর্ডাটা এই পর্বটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা যেটা আছে এটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষিকুল, আর হলো স্তন্যপায়ী। আমাদের প্রত্যেকটা পর্বের ইন্ডিভিজুয়াল আমাদের বৈশিষ্ট্য কি করতে হবে? আমাদের পড়তে হবে। প্রত্যেকটা পর্বের ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। কারণ হলো আমাদের যতগুলো কোশ্চেন এখন পর্যন্ত বিগত সালে আসছে, যে কোনো একটা বা 2টা পর্বের তোমাকে চিত্র দিয়ে দিবে। চিত্র দেখে তোমাকে বুঝতে হবে এটা আসলে কোন পর্বকে ইন্ডিকেট করছে, এবং তোমাকে কোশ্চেনে বলে দিবে ওই পর্বের বৈশিষ্ট্য লিখো এবং উদাহরণ লিখো, ঠিক আছে, বা কাজ লিখো। আচ্ছা, চলো আমরা পরিফেরা থেকে শুরু করি। দেখো, পরিফেরা আমাদের প্রথম পর্ব। পরিফেরা, এই পরিফেরার স্বভাব বাসস্থান আমি একদম তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে আনছি। 2টা শব্দ নিয়ে এই পরিফেরা শব্দটা গঠিত হয়েছে। একটা হলো পরাস, আর একটা হলো তোমার হলো ফেরি। পরাস শব্দের অর্থ হলো তোমার কি? ছিদ্র। পোর কথাটা থেকে পোরাস শব্দটা আসছে। পোর মানে আমরা জানি ছিদ্র। পোরাস অর্থ কি? ছিদ্র। এখান থেকে এমসিকিউ আসে যে পোরাস শব্দের অর্থ কি? ছিদ্র। এবং ফেরি শব্দের অর্থ কি? ফেরি শব্দের অর্থ হলো তোমার বহন করা, মানে যারা আসলে যাদের বডিতে ছিদ্র আছে। ঠিক আছে, এখন আমরা স্পঞ্জের স্যান্ডেল দেখছি। তারপর ধরো মনে করো আমরা বাসায় অনেক সময় পানি শোষণ করার জন্য স্পঞ্জ রাখি। আগেকার সময় আমাদের দেখবা যে বিভিন্ন অফিসে তোমার হলো স্পঞ্জ রাখা হইতো, একটা ছোট্ট কাচের কি বলবো কৌটার মধ্যে স্পঞ্জ রাখা হইতো, সেখানে পানি রাখা হইতো। বিশেষ করে এগুলো ব্যাংকগুলোতে এখনও পাওয়া যায়। এখানে তোমার স্পঞ্জের ওখানে চাপ দিলে পানি থাকতো, পানিটা যেহেতু শুষে রাখতো স্পঞ্জ, চাপ দিলে হাতটা একটু ভেজা হয় বা আঙুলটা ভেজা হয়, তোমার টাকা গুনতে সুবিধা হয়। ঠিক আছে, সো স্পঞ্জের গায়ে দেখবা অসংখ্য ছিদ্র থাকে। সো
আমরা এই পরিফেরা পর্বের সবাই আসলে স্পঞ্জ জাতীয় হবে, তো যারা আসলে ছিদ্র বহন করে। ওকে, এই শব্দটি থেকেই পরিফেরা শব্দটা আসছে। তো পরিফেরা শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, পোরাস মানে ছিদ্র, ফেরি শব্দের অর্থ বহন করা। আচ্ছা, পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত কি নামে পরিচিত হবে? স্পঞ্জ নামে পরিচিত হবে। পৃথিবীর সর্বত্রই এদেরকে দেখতে পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি কি হবে? সামুদ্রিক হবে, তবে কিছু কিছু আছে যাদেরকে আসলে স্বাদু পানিতেও দেখতে পাওয়া যায়। এরা সাধারণত কি অবস্থায় থাকতে পছন্দ করে? দলবদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে। দেখো, এই কিওয়ার্ডগুলো মনে রাখলেই তুমি পরিফেরা যে পর্বের প্রাণীরা তাদের যে স্বভাব বা বাসস্থান সম্পর্কে বুঝতে পারবা। কয়েকটা কি কি, যে পরিফেরা শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, পোরাস এবং তোমার ফেরি থেকে। পোরাস শব্দের অর্থ হলো ছিদ্র, ফেরি শব্দের অর্থ হলো বহন করা, অর্থাৎ যারা ছিদ্র বহন করে। এরা হলো স্পঞ্জ নামে পরিচিত। এদেরকে মোটামুটি সর্বত্র দেখতে পাওয়া যায়। এরা অধিকাংশ হবে সামুদ্রিক, তবে কিছু কিছু কোথায় থাকে? স্বাদু পানিতে বসবাস করে। এদের ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হলো এরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। ওকে, তাহলে এদের বৈশিষ্ট্যটা আমাদের দেখতে হবে। এরা খুব সরলতম কোষ বহন করে। তবে এরা বহুকোষী হলেও এরা কোনো রকম টিস্যু কি করে না? গঠন করে না। নাতে বইয়ের মধ্যে একটা গোল চিহ্ন দিবা, কারণ হলো আমাদের বহুপদী এমসিকিউ যখন আসে তখন এই লাইনটা তোমাকে উঠাই দিবে যে নিচের কোনটি সঠিক, অথবা পরিফেরা সম্পর্কে নিচের কোনটি তোমার সত্য। ঠিক আছে, সো এরা সরলতম বহুকোষী প্রাণী হওয়া সত্ত্বেও এরা কিন্তু আসলে টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত থাকবে, এটা নর্মাল বেসিক স্ট্রাকচার বা বেসিক ক্যারেক্টারিস্টিক। এই ছিদ্রপথে আসলে পানির সাথে কি যাবে? অক্সিজেন এবং খাদ্য কণিকা প্রবেশ করে। এই যে তাদের গায়ে, স্পঞ্জের গায়ে যে ছোট ছোট ছিদ্র আছে, কি যাবে? অক্সিজেন যাবে এবং সেই সাথে খাদ্য কণিকাও প্রবেশ করে। এটা মাথায় রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে আসলে তারা যে আসলে তোমার এই যে স্পঞ্জের মতো ছিদ্রগুলো তাদের দেহে বহন করে, এটার আসলে আলটিমেটলি কাজ কি? এটা আলটিমেটলি কাজ হলো অক্সিজেন পরিবহন করা এবং খাদ্য কণিকা পরিবহন করা। এবং কোনো পৃথক সুগঠিত কি থাকবে না? কলা থাকবে না। আমরা ফার্স্টেই বলছি টিস্যু গঠন করে না, তো টিস্যুর বাংলা কি? কলা। তারপর তোমার অঙ্গতন্ত্র গঠন করতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই কাজটা আমরা মনে রাখবো। আর এদের উদাহরণ আমরা মনে রাখবো স্পঞ্জিলা, আর একটা আছে তোমার হলো স্কাইফা। এদের এক্সাম্পল হিসাবে দেখো, এখানে এক্সাম্পল হিসাবে আমরা কি মনে রাখবো? স্পঞ্জিলা, আরেকটা আছে তোমার হলো স্কাইফা। ঠিক আছে, এই দুইটা উদাহরণ আমরা মনে রাখবো। স্পঞ্জিলা যেহেতু মনেই রাখা যায় যে এটা পরিফেরা হবে স্পঞ্জ, আর স্কাইফাটা একটু আলাদাভাবে মনে রাখবো। আশা করা যায় আমি যেভাবে বলেছি তোমরা যদি এইভাবে বাসায় দাগিয়ে পড়ো এবং আমার কথাগুলো বারবার যদি তোমার কানে বাজে, তাহলে তোমার পরিফেরা সম্পর্কে খুব বেশি আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট পর্বে চলে যাই। আমাদের নেক্সট পর্ব হলো নিডারিয়া। এখানে কিছু বোঝার জিনিস আছে, ছোটোখাটো জিনিস। দেখো, নিডারিয়া পর্বের সভা বাসস্থানের দিকে যদি চাই, তাহলে তোমার হলো নিডোসাইট নামক এক ধরনের বিশেষ কোষ থাকে। ওকে, এই কোষ সম্পর্কে একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে নিডারিয়া। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষটার নাম কি? নাম হলো নিডোসাইট। উচ্চারণ কি হবে? নিডোসাইট। ঠিক আছে, সিটা কিন্তু উজ্জ্ব থাকে। আমার প্রোনাউন্সিয়েশন হবে নিডোসাইট, আর আমি স্পেলিং কি লিখবো? নিডো, CNIDO, ঠিক আছে? তোমরা চাইলে বাংলায় লিখতে পারো নিডোসাইট। তাহলে কোষটার নাম হলো নিডোসাইট। এটা একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ। আসলে এই নিডোসাইটের কারণেই বা এই কোষের কারণে এই নিডারিয়া পর্বের যারা প্রাণী আছে তারা আসলে শিকার করে। ঠিক আছে, সূত্রক দিয়ে শিকার করে। সেই সূত্রক যখন কোনো শিকারীর দেহে যায়, সেখানে এক ধরনের টক্সিক ম্যাটেরিয়াল বা টক্সিক কেমিক্যাল তোমার হলো ম্যাটেরিয়াল তাদের বডিতে চলে যায়, যেটাকে আমরা হিপনোটক্সিন বলি। এই টক্সিক ম্যাটেরিয়ালটা তাদের বডিতে চলে গেলে আসলে আলটিমেটলি তাদের বডিটা মানে শিকার যে হবে সেই হলো তোমার প্রাণীর
বডিটা অবশ হয়ে যায়, ঠিক আছে? এই কোষের মূলত সেই কাজ। আচ্ছা, এই পর্বটা আগে কি নামে পরিচিত ছিল? সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। কারণ হলো এরা এই নিডারিয়া পর্বের প্রাণীরা আসলে তোমার হলো দ্বিভ্রূণীয় স্তর বিশিষ্ট বা দ্বিস্তর বিশিষ্ট। যেহেতু দুইটা স্তর থাকে, মাঝখানে দুইটা স্তরের মাঝখানের যে ফাঁকা গহ্বরটা থাকে সেখানে আসলে সিলেন্টেরন থাকে। তো এই সিলেন্টেরন থেকেই আসলে সেই পর্বের নামকরণ আগে করা ছিল সিলেন্টারেটা, যেহেতু সিলেন্টেরন থাকে। তো এটা আমরা পাবো, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবা। তো প্রথম কথাটা হলো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে, কোষটার নাম হলো নিউরোসাইট। নিউরোসাইটের কাজ কি? শিকার করা। একটু এক্সট্রা কথা বলছি, এই নিউরোসাইট থেকে এক ধরনের সূত্রক নিক্ষিপ্ত হয়, একটা ফাইবারের মতো। সূত্রকের মাথায় সূচকের মতো তোমার চোখা একটা জিনিস থাকে, এটা হলো শিকারীর দেহে যায়, মানে পুশ করার পর আসলে এক ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট বা কেমিক্যাল তোমার হলো ম্যাটেরিয়াল সে বডিতে যায়। ম্যাটেরিয়ালটার নাম হলো তোমার হিপনোটক্সিন। হিপনোটক্সিন যাওয়ার পর আসলে বডিটা কি হয়ে যায়? অবশ হয়ে যায়। ঠিক আছে, এতটুকু হলো বাইরের কথাবার্তা। কোষের নাম হলো নিউরোসাইট। আচ্ছা, এই পর্বের নাম আগে কি ছিল? সিলেন্টারেটা। আচ্ছা, পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি কি হবে? সামুদ্রিক হলো। তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী নালা মানে হলো স্বাদু পানি এবং মিঠা পানি দুই ক্ষেত্রেই দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র রূপ এবং আকার আকৃতির হয়ে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছ এরা আসলে তাদের আকার চেঞ্জ করতে পারে এবং এদের এক ধরনের বিশেষ ক্ষমতা রয়েছে। বিশেষ করে আমরা এটার যদি উদাহরণ পড়ি, হাইড্রা, ঠিক আছে, উদাহরণ আমরা দেখব, তোমাদের বইয়ে দেওয়া আছে হাইড্রা। তো হাইড্রা তো গণ দেওয়া আছে, তো আমরা যদি প্রজাতির কথা বলি তখন আমি তোমাদেরকে দু একটা নাম বলবো। তার আগে বৈশিষ্ট্যটা একটু দেখে নিই। দেহ আমি মাত্র বলেছিলাম দুইটা ভ্রূণীয় কোষের স্তর থাকবে। তো আমরা জানি যে আমাদের ত্রিস্তর বিশিষ্ট লেয়ার থাকে। তো তিনটা স্তর কি কি থাকে? এক্টোডার্ম থাকে, মেসোডার্ম থাকে, আর হলো এন্ডোডার্ম থাকে। ঠিক আছে, এই তিনটার মধ্যে এই নিডারিয়া পর্বের দুইটা স্তর থাকে। একটা থাকে এক্টোডার্ম থাকে, আর একটা থাকে তোমার হলো এন্ডোডার্ম থাকে। আমি একটু লিখতেছি, তোমরা একটু দেখো কি কি থাকে। দেখো, একটা থাকে তোমার হলো তিনটা স্তর, তিনটা বা স্তর যদি বলি, স্তরের মধ্যে কারা কারা থাকে। আমি একটু আলাদা স্লাইড খুলি, ঠিক আছে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যদি স্তর থাকে, সেই স্তরগুলো কারা কারা একটু নামগুলো আমাদের জানা দরকার। একটা হলো তোমার হলো এক্টোডার্ম, ঠিক আছে, বাংলায় যদি লিখি এটাকে বলা হয় এক্টোডার্ম। ওকে, ইংলিশে এটাকে লিখতে পারবো এক্টোডার্ম, একই নাম। আচ্ছা, তারপরে থাকে তোমার হলো মেসোডার্ম। তারপর কি থাকে? মেসোডার্ম। ওকে, আচ্ছা, যেহেতু ত্বক রিলেটেড সব কিছু আমরা ডার্ম উচ্চারণ করি, এটাকে বলি মেসোডার্ম, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভিতরে যে ত্বকটা থাকে সেটাকে আমরা বলি হলো এন্ডোডার্ম। ওকে, এটাকে আমরা বলি ইংলিশে এন্ডোডার্ম। ওকে, আচ্ছা, এটা হলো তিনটা স্তর। আর যদি দ্বিস্তর থাকে সেক্ষেত্রে কোনটা কোনটা থাকবে? দেখো, দ্বিস্তরের বেলায়, যেহেতু এই নিডারিয়া পর্বের হলো দ্বিস্তর, এই দ্বিস্তরের বেলায় দুটা স্তর থাকবে। দুইটা স্তরের নাম কি কি? দেখো, একটা থাকবে তোমার হলো এক্টোডার্ম, আর একটা থাকবে তোমার হলো এন্ডোডার্ম। মাঝখানে মেসোডার্মটা থাকে না। এই মেসোডার্মের ফাঁকা জায়গাটাতে আসলে সিলেন্টেরন থাকে, বা হাইড্রার ক্ষেত্রে আমরা বলতে পারবো, যখন উদাহরণ পড়বো, এক ধরনের জেলি টাইপ তোমার লেয়ার থাকে বা স্তর থাকে, যেটাকে আমরা মেসোগ্লিয়া বলি। কথাগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে ওয়ার্ডগুলো, বাট একটু মাথায় রাখবা যে এই যে নিডারিয়া পর্বের দুইটা ভ্রূণীয় স্তর থাকে, একটা হলো এক্টোডার্ম আর একটা তোমার হলো এন্ডোডার্ম। ঠিক আছে, এই দুইটা স্তরের মাঝখানে একটা ক্যাভিটি থাকে বা একটা গহ্বর থাকে, যেটাকে আমরা সিলেন্টেরন বলি। ওকে, এতটুকু মনে থাকবে। তাহলে তিনটা স্তরের নাম আমরা পারছি। তিনটা স্তর কি কি থাকতে পারে? এক্টোডার্ম থাকতে পারে, মেসোডার্ম থাকতে পারে, আর একটা তোমার হলো এন্ডোডার্ম থাকতে পারে। ঠিক আছে, আর দ্বিস্তরের ক্ষেত্রে আমরা বুঝতেছি এক্টোডার্ম থাকবে আর একটা তোমার হলো এন্ডোডার্ম থাকবে। ওকে, তো এই পর্যন্ত কারো বুঝতে আশা করি
তেমন কোনো কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, এখানে লেখা আছে দেখো, বাইরের দিকে স্তরটাকে বলবো আমরা হলো এক্টোডার্ম, আর ভিতরের দিকে স্তরটাকে আমরা বলবো হলো এন্ডোডার্ম। মাঝখানে বলছিলাম সিলেন্টারন থাকবে। দেহের যে ক্যাভিটি বা গহ্বর, সেখানে কে থাকবে? সিলেন্টারন। সেই স্তরটাকে আমরা বলি হলো সিলেন্টারন। এটা একসাথে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। পরিপাক মানে কি? তারা যে শিকারটা করে, সেই শিকারটাকে ডাইজেস্ট করতে হেল্প করে এবং সংবহন করে, মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে, বডির এক পার্ট থেকে আরেক পার্টে নিয়ে যেতে হেল্প করে। আচ্ছা, এক্টোডার্মে ওই যে নিডোসাইড কোষ ছিল, বাইরের দিকে নিডোসাইড নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষ কি করে? শিকার করে বা শিকার ধরে এবং প্রোটেক্ট করে, নিজেকে আত্মরক্ষা করে, এবং একই সাথে ওই নিউরোসাইট কি করে? চলাচল। এই যে দেখতেছো না, এই যে বড় বড়, ঠিক আছে, এদেরকে বলা হয় আসলে হলো কি? তোমার হলো টেন্টাকেল অথবা কোর্সিকা বলে থাকি। তো এইটার মাধ্যমে তোমার সে মূলত কি করে? চলাচল করে। তবে এদের যে তোমার একটুটা বাইরের দিকে এখানে আসলে এক ধরনের নিউরোসাইট থাকে, ঠিক আছে, ওখানে নেমাটোসিস ব্যাটারি থাকে। এত কথা আমি বলবো না, কারণ তোমরা ছোট মানুষ, তোমরা যখন 9-10-এ উঠবা, 9-10-এ যদিও এটার এত ইলাবোরেশন ফর্ম নাই, তোমরা যখন এইচএসসিতে পড়বা সায়েন্স নিয়ে, আমি আশা করি তোমরা সবাই সায়েন্স নিয়ে পড়বা, তখন দেখবা হাইড্রা, এটার যে এক্সাম্পল আমরা দেখব, একটা আছে হাইড্রা, ঠিক আছে, আর একটা দেয়া আছে তোমার হলো অবেলিয়া, ঠিক আছে, আরেকটা কি দেয়া আছে? অবেলিয়া দেয়া আছে, আরেকটা কি দেয়া আছে? অবেলিয়া দেয়া আছে। তো হাইড্রার তো গণ, আমি যদি একটু স্পেসিসের কথা বলি, হাইড্রা ফুসকা আছে, ঠিক আছে, তোমরা যে ফুসকা খাও ওটা না মনে থাকবে। তো হাইড্রা ফুসকা আছে, হাইড্রা ভিরিডিসিমা আছে, হাইড্রা ভালগারিস আছে, হাইড্রা তোমার হলো অলিগ্যাকটিস আছে, এরকম অনেকগুলো স্পেসিস আছে। সো আমরা শুধুমাত্র হাইড্রা নামটা মনে রাখবো। আর একটা উদাহরণ আছে অবেলিয়া, আর একটা উদাহরণ তোমাদের কি দেয়া আছে? অবেলিয়া উদাহরণ দেয়া আছে, ঠিক আছে। এই দুটা তোমরা একটু মনে রাখবা। সো আমি যেভাবে তোমাদেরকে বললাম নিডারিয়া পর্বের কথা, আশা করি তোমাদের এখানে বুঝতে আর কোনো অসুবিধা নাই। সো আমি যদি তোমাদের একটু কমেন্টগুলো এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমি একটু দেখি। তো আমি তামান্না, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হোসেন আলী, হ্যাঁ আমি ভালো আছি। তামান্না, আনিকা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা ক্লাসটা করতে থাকো মনোযোগ দিয়ে, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, এরপরে তোমার হলো আমাদের পর্ব হলো প্লাটিহেলমিনথেস। এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো দেখো, এই প্লাটিহেলমিনথেস শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, ঠিক আছে, মানে এটাকে ভাঙলে আমরা দুইটা অংশ খুঁজে পাবো। একটা কি? একটা দেখো হলো তোমার প্লাটি বা প্লেটি উচ্চারণ করতে পারো, এটা মানে হলো চ্যাপ্টা, আর হেলমিনথেস মানে হলো তোমার কৃমি। ওকে, তো আমাদের যত চ্যাপ্টা কৃমি আছে শুধু সাধারণত সেগুলো সবগুলো হলো প্লাটিহেলমিনথেস। ওকে, তো প্লাটি বা প্লেটি তুমি যাই প্রনাউন্সিয়েশন করো না কেন, প্লেটি বলো বা প্লাটি বলো, সো সেটা মানে হলো চ্যাপ্টা। আর হেলমিনথেস বা হেলমিনথে, ঠিক আছে, এটা মানে হলো তোমার কৃমি। তো যত চ্যাপ্টা কৃমি আছে সাধারণত সব চ্যাপ্টা কৃমি বা সকল কৃমিগুলো সাধারণত ম্যাক্সিমাম এই প্লাটিহেলমিনথেস এই পর্বের অন্তর্ভুক্ত। আরও অনেকগুলো, তো এত কৃমি আছে। তো কৃমি নিয়ে তুমি যদি পড়াশোনা করতে যাও, তো এই শ্রেণীবিন্যাস যে বা শ্রেণীবিন্যাস যে বিদ্যা বা টেক্সোনমি আছে, এখানে দেখা যাচ্ছে যে তোমার মাথা নষ্ট হয়ে যাবে যে এত কৃমি, ঠিক আছে। সো প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কৃমি। আচ্ছা, এরপরে বলছে এই পর্বের বহু প্রজাতি আছে যারা আসলে বহিঃপরজীবী। এখানে দুইটা শব্দ আছে দেখো, একটা হলো বহিঃপরজীবী আর একটা হলো অন্তঃপরজীবী। আচ্ছা, বহিঃপরজীবী আর অন্তঃপরজীবী বলতে কি বোঝায়? যে সকল তোমার অণুজীব বা যে সকল আসলে তোমার পরজীবী যারা আসলে পোষক দেহের বাহিরে অবস্থান করে বা বাহিরে বসবাস করে, যে সকল পরজীবী যারা পোষক দেহের বাহিরে অবস্থান করে বা বাহিরে বসবাস করে, তাদেরকে আমরা বলবো হলো বহিঃপরজীবী। যেমন তুমি বলতে পারো তোমার হলো উকুনের কথা বলতে পারো, তারপরে তুমি জোকের কথা বলতে পারো। কারণ হলো উকুন আমাদের এই মাথার স্কাল্পে, ঠিক আছে, স্কাল্পে থাকে এবং স্কাল্প থেকে সে পুষ্টি সংগ্রহ করে। তো এরা তো ভিতরে ঢুকতে পারতেছে না, এরা বাহিরেই বসবাস করতেছে। সো জোকের কথা সিমিলারলি বলতে পারি আমরা। জোক কিন্তু আমাদের যে দেহ, এই দেহের বাহিরে থেকেই কিন্তু আসলে রক্ত নিচ্ছে বডি থেকে এবং সেখান থেকে সে পুষ্টি সংগ্রহ করতেছে। সো বাহিরে মানে
পরজীবী মানেই কি? পরজীবী মানেই তো যে তোমার হলো আরেকটা দেহে, পরের তোমার হলো দেহে জীবন ধারণ করে বেঁচে থাকে, ঠিক আছে, পরের দেহের উপর আসলে নির্ভরশীল, তো এদেরকে তো আমরা পরজীবী বলে থাকি। তো বহিঃপরজীবী বলতে বুঝবো যে আসলে পোষক দেহের বাহিরে যখন বসবাস করে পরজীবীটা, তখন আসলে বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবীর যদি কথা বলি, অন্তঃপরজীবী বলতে বোঝায় পোষক দেহের অভ্যন্তরে যখন আসলে পরজীবী বসবাস করে, তখন তাকে আমরা অন্তঃপরজীবী বলে থাকি। বিশেষ করে যেমন কৃমি বলি, তারপর ধরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কথা বলতে পারি অন্তঃপরজীবী, তারপর আমরা বিভিন্ন ধরনের ভাইরাসের কথা বলতে পারি যারা আসলে আমাদের ইন্টারনালি তারা বসবাস করে, ঠিক আছে। তো আমাদের এই প্লাটিহেলমিনথেস বহিঃপরজীবী হতে পারে, অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাহিরে অথবা ভিতরে বসবাস করতে পারে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবেও প্রকৃতিতে বসবাস করে, স্বাদু পানিতেও দেখতে পাওয়া যায়, আবার কিছু কিছু লবণাক্ত পানিতেও দেখতে পাওয়া যায়। এদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যকৃত কৃমি আছে, আর একটা হলো ফিতা কৃমি আছে। তো তোমাদের বইয়ে একটি ইংলিশ নাম দেওয়া আছে হলো ফ্যাসিওলা হেপাটিকা, আরেকটা নাম দেওয়া আছে তোমার হলো তোমার ট্যানিয়া, ঠিক আছে। একটু দেখো, আমি যদি এক্সাম্পলের কথা বলি, হ্যাঁ এক্সাম্পল একটা হলো যকৃত কৃমি, যকৃত যেতে লিভার বা হেপাটিক সেলের মধ্যে থাকে বা বসবাস করে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে তোমার হলো ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে। ফ্যাসিওলা হেপাটিকা, ওকে, ফ্যাসিওলা হেপাটিকা। রাদিয়া কি লিখছো? নো প্রবলেম স্যার, ওকে স্যার, খুব ভালোভাবে বুঝতে পেরেছি, মেঘলা অল ক্লিয়ার। আচ্ছা, হেপাটিক, লিভার মানে কি? লিভার মানে হলো যকৃৎ, ওকে। তো লিভার বা যকৃৎ যে কোষটা, এটার হলো ইংলিশ টার্ম হলো হেপাটিক সেল, ওকে। তো হেপাটিক সেলের মধ্যে যে সকল পরজীবী থাকে তাদেরকে হেপাটিকা বলি, যেমন ধরো ফ্যাসিওলা হেপাটিকা, ওকে। তো আরেকটা আছে তোমার হলো ট্যানিয়া, ওকে, ট্যানিয়া আছে। এটা তোমরা এই দুইটা নাম তোমরা একটু মনে রাখবা, এই দুটা উদাহরণ তোমরা একটু মনে রাখবা। একটা হলো তোমার ফিতা কৃমি, আর একটা তোমার হলো যকৃত কৃমি, ঠিক আছে। ট্যানিয়া সোলাম বলতে পারো, ট্যানিয়া সোলাম, ওকে। আচ্ছা, এদের বৈশিষ্ট্য কি কি বলছে? এদের দেহ চ্যাপ্টা হবে, ডেফিনেটলি প্লাটি মানেই চ্যাপ্টা, আমরা মানে পড়ছি, সো এদের দেহ চ্যাপ্টা হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ বলছে উভলিঙ্গ হবে। উভলিঙ্গের ইংলিশ হলো তোমার বাইসেক্সুয়াল, তার মানে হলো একটা দেহের মধ্যেই তোমার হলো পুরুষ জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র দুটাই অবস্থান করে। তো এই ধরনের প্রাণীদেরকে আমরা বলে থাকি, বা এই ধরনের যাদের মধ্যে বৈশিষ্ট্য দেখা যায়, এদেরকে আমরা উভলিঙ্গ বলে থাকি। তো উভলিঙ্গ মানে কি? বাইসেক্সুয়াল, তার মানে এদের মধ্যে স্ত্রী জননতন্ত্র রয়েছে এবং এদের মধ্যে পুং জননতন্ত্র রয়েছে। আচ্ছা, অলরেডি বলে ফেলছি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হতে পারে। দেহ পুরো কিউটিকল, তার মানে হলো দেখো দেহের যে লেয়ার, দেহের যে বাইরের দিকে লেয়ারটা থাকে, এই লেয়ারটা একটা রাসায়নিক পদার্থ বা রাসায়নিক উপাদান দ্বারা তৈরি, সেটাকে বলে হলো কিউটিকল, ঠিক আছে। এই কিউটিকলটা কেমন হবে? পুরু হবে। আচ্ছা, দেহ হলো তোমার চোষক এবং আংটা থাকে বা আটা থাকে, ঠিক আছে। তো চোষক দেহ থাকে মানে চুষে চুষে খায় এরকম। দেহ শিখা অঙ্গ থাকে মানে হলো শিখা কোষ, ঠিক আছে। আমি এটাকে বলতে পারি, এটাকে শিখা অঙ্গ বা আমি এটাকে শিখা কোষ বলতে পারি, বা ফ্লেম সেল বলতে পারি, ফ্লেম সেল বলতে পারি। আচ্ছা, এই কোষটা মূলত কি কাজ করে? এরা মূলত রেচন অঙ্গ হিসাবে কাজ করে। কি অঙ্গ হিসাবে কাজ করে? রেচন অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এই যে দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এইগুলো হলো রেচন অঙ্গ হিসাবে কাজ করে, শিখা কোষ অথবা ফ্লেম সেল। আচ্ছা, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ মানে হলো এলিমেন্টারি যে ট্র্যাক্ট থাকে বা পৌষ্টিকতন্ত্র থাকে, এই পৌষ্টিকতন্ত্রটা অসম্পূর্ণ থাকবে বা অনুপস্থিত থাকে। আশা করি এই পর্যন্ত বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারছো যে এরা আসলে চ্যাপ্টা হবে, এরা বাইসেক্সুয়াল বা হলো উভলিঙ্গ হবে, এরা হলো বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হবে। এদের যে লেয়ারটা বাইরের দিকে যে আবরণটা থাকে সেটা হলো কিউটিকল দ্বারা আবৃত থাকে এবং সেটা পুরু হবে, চোষক থাকবে, আংটা থাকে এইভাবে আটকানোর মতো। দেহ হলো তোমার শিখা কোষ থাকে যেটা দিয়ে আসলে তারা রেচন অঙ্গ বা রেচন কার্য পরিচালনা করে। এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকে। আশা করা যায় প্লাটিহেলমিনথেস তোমরা খুব ভালো করে বুঝছো। আচ্ছা, উদাহরণ, এই যে একটা সুন্দর এক্সাম্পল, সুন্দর উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে যে চোষক দেহ থাকে, ঠিক আছে, চুষে চুষে খাইতে পারবে।
আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হলো তোমার নেমাটোডা। ওকে, আচ্ছা রাফসান তুমি কি বলছো একটু দেখে নেই। রাফসান বলেছো রেচন অঙ্গ কি? ও রেচন অঙ্গ কি? রেচন অঙ্গ আমাদের দেহে রেচন অঙ্গ হলো কিডনি, যারা আসলে বর্জ্য অপসারণে সাহায্য করে থাকে। রেচন অঙ্গ সাধারণত আমাদের দেহে যে সকল খাবার আসে সে সকল খাবার থেকে আমার বডির জন্য যতটুকু পুষ্টি সংগ্রহ করা দরকার, কাজ করার জন্য যতটুকু ক্যালোরি দরকার, সব কিছু নেয়ার পর যে জিনিসটা আসলে তোমার হলো ওয়েস্ট পার্টিকেল হিসেবে থাকে, যেটা আসলে বডির জন্য দরকার নেই, সেটা আসলে বের করে দেয়া। এই বের করে দেওয়ার কাজটা মূলত রেচন অঙ্গ করে থাকে। আর রেচন ক্রিয়া বা রেচন অঙ্গ হিসেবে যে কাজ করে আমাদের বডিতে সেটা হলো কিডনি। তো তাদের দেহে কাজ করে আসলে তোমার হলো শিখাকোষ। ওকে, আই থিঙ্ক তুমি ক্লিয়ার। ওকে, এরপরে আসলে হল নেমাটোডা। ঠিক আছে, তো এই পর্বটা অনেকে আসলে তোমার নেমাথেলমিনথেস নামেও পরিচিত ছিল, অনেকে এটাকে নেমাথেলমিনথেস। আমরা কোন পর্ব পড়ছি? নেমাটোডা। এটা অনেকে কি নামে ডাকতো আগে বা কি নামে পরিচিত ছিল? নেমাথেলমিনথেস নামে, নেমাথেলমিনথেস নামে অনেকে কি ডাকতো। আচ্ছা, নেমা শব্দের অর্থ হলো তোমার সুতা। এর আগে যেমন আমরা প্লাটি হেলমিনথেসে প্লাটি শব্দের অর্থ কি ছিল? চ্যাপ্টা। তো নেমা শব্দের অর্থ হলো সুতা। এই শব্দটি থেকে আসলে তোমার পর্বের নামকরণ করা হয়েছে নেমাটোডা। তার মানে সব ধরনের সুতা জাতীয় বা সুতা সুতা কৃমি জাতীয় যারা আছে তাদেরকে ম্যাক্সিমাম, বা কৃমি জাতীয় একদম খালি চোখে দেখা যায় না বা চোখের মতো ছোট ছোট একদম, তাদেরকে মূলত এই যে ভিতরের দিকে থাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, তো এরা সাধারণত সুতার মতো দেখতে হবে, এই জন্য এই পর্বের নামকরণ করা হয়েছিল নেমাটোডা। আচ্ছা, এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী সম্পর্কে অলরেডি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, হিসাবে প্রাণীর অন্ত্র এবং রক্তে বসবাস করে। তো অন্তঃপরজীবী বলতেই বুঝাইছে আর কি ভিতরের দিকে অবস্থান করবে, মানে হলো অন্ত্র অথবা রক্তে বসবাস করবে। ওকে, আচ্ছা এরপর দেখো, এরা হলো বা এসব পরজীবী বিভিন্ন প্রাণী এবং মানব দেহে বসবাস করে নানা রকম ক্ষতি সাধন করে থাকে। কৃমি জাতীয় এরা আসলে আমাদের দেহে ক্ষতি সাধন করে থাকে। এই জন্য দেখবা আমাদের পরিবারের যারা আসলে একটু সিনিয়র মেম্বার রয়েছেন বা যারা আমরা পরিবারের কর্তা বলে থাকি, আমাদের যারা বাবা মা অথবা দাদা দাদি, তো দেখবা যারা এখনো খুব সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা দেখবা মোটামুটিভাবে 3 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর দেখবা যে কৃমির ওষুধ খায়। ঠিক আছে, এবং কৃমির ওষুধ যখন বা ট্যাবলেট যখন খাই আমরা, তখন ফুল ফ্যামিলি কিন্তু আমরা একসাথে খাই, যাতে হলো সবার একসাথে আসলে এই কৃমির সমস্যাটা আসলে নিধন করা যায়। ওকে, আচ্ছা গেল। এরা আসলে মানুষের অনেক ক্ষতি সাধন করে থাকে। অনেক প্রাণী আছে মুক্তজীবী যারা পানি এবং মাটিতে উভয় জায়গায় বসবাস করে। এদের মধ্যে গোল কৃমি আছে, ফাইলেরিয়া কৃমি আছে, চোখের কৃমি আছে। এগুলো উদাহরণ খুবই 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 ইম্পর্টেন্ট উদাহরণ দিছে। গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি, এরা হলো নেমাটোডা পর্বের উদাহরণ। আমরা কোন জিনিসগুলোর উপরে বেশি ফোকাস দিব? এক উদাহরণ, আরেক হলো বৈশিষ্ট্য। এই দুটা জিনিসের উপরে অবশ্যই খুব ভালো করে ফোকাস করব, যাতে হলো আমাদের কোশ্চিন এমন চিত্র আসলেই যাতে আমরা দেখতে পাই, বুঝতে পারি যে আসলে এই কৃমিটা বা এই যে বৈশিষ্ট্যধারী যে প্রাণীটা দেয়া আছে এটা আসলে কোন পর্বের, এবং সেই পর্বের যখনই বুঝতে পারবো তখনই যাতে আমরা বৈশিষ্ট্যটা আসলে লিখতে পারি। সো বৈশিষ্ট্য এবং উদাহরণের প্রতি আমরা বিশেষভাবে কি গুরুত্ব আরোপ করব। আচ্ছা, এখন যদি বৈশিষ্ট্যের দিকে যাই, দেহ কি হবে? নলাকার। আমরা দেখতেই পাচ্ছি এদের দেহ হলো নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত থাকে, পৌষ্টিক নালী সম্পূর্ণ থাকবে, মানে হলো তোমার এলিমেন্টারি যে ট্র্যাক্ট আছে সেটা আসলে সম্পূর্ণ থাকবে। তবে মজার বিষয় হলো শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত থাকে, এটা একটু মনে রাখবা। পৌষ্টিক তন্ত্র তোমার হলো সম্পূর্ণ, এলিমেন্টারি ট্র্যাক্ট সম্পূর্ণ, এবং শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত থাকে। মুখ এবং পায়ুছিদ্র মানে যেদিক দিয়ে খাবার খায় এটা হলো উপস্থিত আছে, এবং যেদিক দিয়ে সে আসলে বর্জ্য কি নিঃসরণ করে সেটা হলো উপস্থিত। সাধারণত এরা কি হয়? এক লিঙ্গ হয়ে থাকে। এক লিঙ্গ বলতে আসলে এদের এক একটা বডিতে ইন্ডিভিজুয়াল আসলে তন্ত্র বা জননতন্ত্র থাকে। ধরো তোমার হলো
পুং জননতন্ত্র আলাদা থাকে, স্ত্রী জননতন্ত্র আলাদা থাকে। ধরো একটা কৃমি সে শুধুমাত্র মানে তার জননাঙ্গ রয়েছে পুং জননাঙ্গ, আরেকটা কৃমি তার ভিতরে ধরো মনে শুধুমাত্র স্ত্রী জননাঙ্গ আছে, তার মানে এরা হলো ইউনিসেক্সুয়াল, ঠিক আছে, ইউনিসেক্স বলতে পারি। এরা হলো একলিঙ্গ। আমরা প্লাটিহেলমিনথেস কিন্তু পাইছিলাম, এরা কিন্তু আসলে উভলিঙ্গ হয়ে থাকে। আচ্ছা, দেহের মধ্যে গহ্বর অনাবৃত মানে আবৃত থাকে না, খোলা থাকে, এবং প্রকৃত সিলম নাই। আচ্ছা, সিলম কি? সিলম সম্পর্কে যদি একটা ব্যাখ্যা দিতে যাই, এই যে আমি ত্রিস্তরী কথা বলছিলাম, এই ত্রিস্তরী প্রাণীদের পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যে আসলে এক ধরনের গহ্বর বা মধ্যবর্তী যে স্থানটা থাকে, এই স্থানটাকে আমরা সিলম বলতে পারি। পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যে যে আসলে স্থানটা, সেটাকে সিলম বলতে পারি। তো এই সিলম মূলত আসলে তোমার 3 ভাগে বিভক্ত। একটা হলো তোমার হলো অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে হলো যাদের দেহে সিলম থাকে না। সিউডোসিলোমেট মানে হলো অপ্রকৃত সিলম যাদের থাকে। আর একটা তোমার হলো সিলোমেট, যারা হলো আসলে সিলম থাকে যাদের দেহে। তো সিলম জিনিসটা কি? সিলম হলো এক ধরনের স্তর বলা যেতে পারে, পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী যে স্থান। ওকে, এই সিলম আসলে তোমার 3 ভাগে বিভক্ত। তোমার হলো অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে হলো যাদের দেহে সিলম থাকে না, ঠিক আছে, এদেরকে আমরা অ্যাসিলোমেট বলবো। তারপর তোমার হলো সিউডোসিলোমেট, যাদের দেহে আসলে তোমার অপ্রকৃত সিলম থাকে। এই যে অপ্রকৃত সিলম নাই বলছে, সরি প্রকৃত সিলম নাই বলছে, তার মানে এদের দেহে অপ্রকৃত সিলম রয়েছে, তার মানে সিউডোসিলোমেট। এরপরে রয়েছে তোমার সিলোমেট। সিলোমেট মানে কি? যে হলো তোমার প্রকৃত সিলম থাকে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এখানে দেখো উদাহরণ দিছে, যেমন গোল কৃমির কথা বলছে, চোখের কৃমির কথা বলছে অ্যাসক্যারিস, ঠিক আছে, গোল কৃমির কথা বলছে, ফাইলেরিয়া আছে, ফাইলেরিয়া কৃমি, এবং লোয়া যেটা হলো চোখের কৃমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা মোটামুটিভাবে 4টা পর্ব পড়ে ফেলছি। আশা করা যায় আমরা আর 10 মিনিটের ভিতরে বাকি 4টা পর্ব পড়ে ফেলতে পারবো। এরপর আসছি আমরা অ্যানুলিটা, ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা পড়বো। তো অ্যানুলাস শব্দের অর্থ হলো আংটি। অ্যানুলাস শব্দের অর্থ কি? আংটি। এই শব্দ থেকে তোমার হলো এই পর্বের নামকরণ করা হয়েছে হলো অ্যানুলিডা। তো অ্যানুলাস শব্দের অর্থ কি? মানে অর্থ থেকে একটা এমসিকিউ আসতে পারে। অ্যানুলাস শব্দের অর্থ হলো আংটি, এই শব্দ থেকে নামকরণ করা হয়েছে। প্রায় নাতিশীতোষ্ণ সকল অঞ্চলে পাওয়া যায় এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলেও এই পর্বের প্রাণীদেরকে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ মানে কি? যেখানে আসলে ঠান্ডাও নেই খুব বেশি, গরমও নেই খুব বেশি। আচ্ছা, এদের বহু প্রজাতি আছে যারা স্বাদু পানিতে, এবং কিছু প্রজাতি রয়েছে যারা অগভীর সমুদ্রে বসবাস করে। অগভীর মানে খুব বেশি গভীর না, কিন্তু উপরের দিকে অবস্থান করে। এই পর্বের বহু প্রাণী আসলে স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করতে পছন্দ করে। এটা একটা ইম্পর্টেন্ট কি লাইন। তার মানে অ্যানুলিডা পর্বের প্রাণীরা স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পছন্দ করে। আচ্ছা, এদেরকে নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়, উষ্ণমণ্ডল অঞ্চলে পাওয়া যায়, স্বাদু পানিতে পাওয়া যায়, সব কিছু জায়গায় পাওয়া যায়, আবার সমুদ্রের অগভীর অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, কিছু প্রজাতি পাথর এবং মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। এই লাইনটাও ইম্পর্টেন্ট, এটা আমরা বইয়ের মধ্যে দাগায় পড়বো, ঠিক আছে। এই 2টা লাইন একটু মুখস্থ করবো। কিছু প্রাণী আছে বা কিছু প্রজাতি আছে যারা হলো তোমার পাথর এবং মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। আচ্ছা, এদের বৈশিষ্ট্য কি কি? এরা দেহ নলাকার হবে এবং যেহেতু আংটির কথা বলছিল, তো আংটির মতো প্রত্যেকটা অংশ খণ্ডায়িত থাকে। নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে। আমরা শিখাকোষ যেমন পড়ছিলাম, যে শিখাকোষ অ্যাজ এ কীভাবে ওয়ার্ক করে বা তাদের ফাংশনটা কি, অ্যাজ এ তোমার হলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তো অ্যানেলিডা পর্বের যে তোমার হলো প্রাণীরা, এদের যে রেচনাঙ্গ, এই রেচনাঙ্গটা আসলে এক ধরনের নাম বিশেষধারী। তার নাম কি? নেফ্রেডিয়া। তো তোমাকে এমসিকিউতে করবে কোশ্চেন যে নেফ্রেডিয়া কোন পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হিসেবে কাজ করে, সেটা হলো অ্যানেলিডা। ওকে, আশা করি তোমরা এখান থেকে এমসিকিউ আসলে তোমরা পারবা, ঠিক আছে। সো নেফ্রেডিয়া, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। নেফ্রেডিয়া কি কাজ করে? রেচনাঙ্গ হিসেবে কাজ করে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে সিটা থাকে না, সিটা চলাচলের সহায়তা করে। ওই যে তোমার হলো কন্ট্রাক্টাইল মানে হলো তোমার সংকোচন প্রসারণের মতো কাজ করে, প্রসারণের মতো কাজ করে এই সিটা। সো সিটা মূলত কি কাজ করে? চলাচলে সাহায্য করে, ঠিক আছে, সংকোচন প্রসারণে সাহায্য করে। যেমন ধরো কেঁচো, জোক। আমরা কেঁচো দেখছি, কেঁচো কি করে? এক জায়গায় স্থির থাকে, আগেরটা সংকোচন হয়, পরেরটা প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়। এই যে সিটা এবং আংটির মতো রয়েছে, এরা মূলত এবার সংকোচন প্রসারণের মাধ্যমে এইভাবে আগায়। ওকে, সো আমরা অ্যানেলিডা পর্বের ইম্পর্টেন্ট 2টা ওয়ার্ড পাইছি। একটা হলো নেফ্রেডিয়া, সিটা।
সিটা চলাচলে সহায়তা করে, নেফ্রেডিয়া রেচন অঙ্গ হিসেবে কাজ করে, আর অ্যানুলাস শব্দের অর্থ হলো তোমার আংটা বা আংটি, এবং এদের উদাহরণ তোমার হলো কেঁচো যোগ। ওকে ওকে, তোমরা পারবা, আমি তোমাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস। আর্থ্রোপোডা। ওকে, আর্থ্রোপোডা শব্দ দুইটা শব্দ নিয়ে অংশ বা দুইটা শব্দ নিয়ে গঠিত। আর্থ্রো শব্দের অর্থ হলো তোমার সন্ধি, আর তোমার হলো পডস শব্দের অর্থ হলো তোমার পা, সন্ধিযুক্ত পা। ঠিক আছে, এদের উদাহরণ আমরা যদি দেখি, চিংড়ি তোমরা যারা খাইছো, চিংড়ি মাছ, এরপর তোমার হলো কাঁকড়া আছে, কাঁকড়া যারা এখন খাইতে অনেক পছন্দ করো, সি বিচে তোমরা গেলেই কাঁকড়া খাও, আমার খুবই বিচ্ছিরি লাগে কাঁকড়াটা দেখতে। অনেকে তোমার হলো ওই যে কী জানি খায়, অক্টোপাস খায়, আমার খুবই জঘন্য লাগে দেখতে যে এটা আসলে কেমনে খায় মানুষজন, আমি খাইতে পারি না। আচ্ছা, আর্থ্রো শব্দের অর্থ হলো তোমার সন্ধি, আর তোমার পডস শব্দের অর্থ হলো পা। তার মানে এই শব্দ দুইটা থেকে আর্থ্রোপোডা শব্দের নামকরণ করা হয়েছে। এই পর্বটা হলো প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এই জায়গা থেকে একটা এমসিকিউ মাস্ট বি তোমার পরীক্ষায় আসবে, যে প্রাণী যে জগৎ, সেই জগতের মধ্যে সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি? সবচেয়ে বৃহত্তম পর্বের নাম হলো আর্থ্রোপোডা পর্ব। ওকে, এবং আর্থ্রোপোডা পর্ব দুটো শব্দ নিয়ে গঠিত। আর্থ্রো মানে হলো তোমার সন্ধিযুক্ত, আর হলো পডস শব্দের অর্থ হলো পা, সন্ধিযুক্ত পা, মানে এখানে যারা থাকবে সবাই সন্ধিযুক্ত পা থাকবে। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে এদেরকে দেখতে পাওয়া যায়। এদের বহু প্রজাতি হলো অন্তঃপরজীবী। অলরেডি আমি অন্তঃপরজীবী, বহু পরজীবী হিসেবে ব্যাখ্যা প্রদান করছি যে অন্তঃপরজীবী বহু পরজীবী বলতে কী বোঝায়। এরা সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, দেখো স্থলে পাওয়া যায়, স্বাদুপানিতে পাওয়া যায়, সমুদ্রে বসবাস করতে পাওয়া যায়। হ্যাঁ, ওকে, এই পর্বের অনেক প্রজাতি প্রাণীর ডানার সাহায্যে কি উঠতে কি পারে বা উঠতে পারে, ডানার সাহায্যে উঠতে পারে, ডানার সাহায্যে উঠতে পারে। ঠিক আছে, উদাহরণ আমরা যখন পড়বো তখন তুমি বুঝতে পারবা। তাহলে আমরা এখানে দেখো দুটো ওয়ার্ড পাইলাম ইম্পর্টেন্ট, কি কি? একটা হলো, এটা হলো প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা। ওকে, শব্দ দুইটা, আর্থ্রো সন্ধিযুক্ত, আর পডস শব্দের অর্থ হলো তোমার পা, সন্ধিযুক্ত পা। এরপরে দেখো এদেরকে সবখানে মোটামুটি পাওয়া যায়, অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে, বহিঃপরজীবী হিসেবে বসবাস করতে পারে। আচ্ছা, আর অনেক প্রজাতি আছে যারা হলো কিভাবে উঠতে পারে, ডানার সাহায্যে উঠতে পারে। আচ্ছা, এখন বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই, যেহেতু আমরা চিংড়ি বুঝতে পারতেছি, কাঁকড়ার কথা বুঝতে পারতেছি, আরশোলা বা তেলাপোকার কথা বুঝতে পারতেছি, সো এখানে আসলে অনেকগুলো অংশ থাকে, দেহের অনেকগুলো অংশ থাকে। তো এই জন্য বলছে দেখো, দেহ মস্তক মানে মাথা, দেহ মস্তক মানে মাথা আলাদা থাকবে, বক্ষ গহ্বর আলাদা থাকে, উদর, এই তিনটি অঞ্চলে ভাগ করা থাকে, এবং সন্ধিযুক্ত পা, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেখো, ঠিক আছে, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। তার মানে দেখো, মস্তক মানে মাথা আলাদা থাকতেছে, উদর থাকতেছে আলাদা, আর এটা হলো বক্ষ গহ্বর আলাদা থাকতেছে, এবং এরা সন্ধিযুক্ত উপাঙ্গ দিয়ে চলাচল করে। ওকে, মাথায় একজোড়া কি থাকবে? পুঞ্জাক্ষী থাকবে। একজোড়া পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী মানে কি? মানে হলো অনেকগুলো মানে হলো অক্ষী পুঞ্জ আকারে থাকে। ঠিক আছে, এদেরকে পুঞ্জাক্ষী বলে। এবং এদের কি থাকবে? অ্যান্টেনা থাকবে। এই অ্যান্টেনার সাহায্যে সে কী করে? অ্যান্টেনার সাহায্যে সে আসলে সিগন্যাল নেয় যে সামনে আসলে আমাকে শিকার করার মতো কেউ আছে কিনা, আমার বিপদ হতে পারে এমন কোনো কিছু আছে কিনা। তো এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, আমরা চিংড়িতেও দেখছি, আমরা কাঁকড়াতেও দেখছি, আমরা আরশোলাতেও দেখছি, রাইট? এক জোড়া কি পুঞ্জাক্ষী থাকবে, পুঞ্জ আকারে থাকে অক্ষিগুলো। আচ্ছা, অ্যান্টেনা থাকবে। আচ্ছা, নরম দেহ একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণটার নাম কি? কাইটিন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কি শব্দ, কাইটিন সংযুক্ত শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে, এটা ইম্পর্ট্যান্ট একটা লাইন। মালপেজিয়াম নালিকা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। দেখো, আমাদের এই আর্থ্রোপোডা পর্বের যারা প্রজাতি, তাদের রেচন অঙ্গ হিসেবে কে রয়েছে? মালপেজিয়াম নালিকা। এখন পর্যন্ত আমরা রেচন অঙ্গ হিসেবে তিনটা জিনিস পাইছি। একটা পাইছি শিখাকোষ, নেফ্রেডিয়া, আর এটা পাইলাম হলো মালপেজিয়াম নালিকা। মালপেজিয়াম নালিকা কার রেচন অঙ্গ হিসেবে কাজ করে? আর্থ্রোপোডা পর্বের। নেফ্রেডিয়া কার রেচন অঙ্গ হিসেবে কাজ করে? অ্যানেলিডা। তোমার হলো শিখাকোষ কার রেচন অঙ্গ হিসেবে কাজ করে? প্লাটিহেলমিনথেস। আমরা এগুলো একটু নোট করে 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 পড়বো। ওকে, দেহের রক্তপূর্ণ গহ্বর কি নামে পরিচিত থাকে? হিমোসিল নামে পরিচিত থাকে। দেখো, আমাদের এই পর্বের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, কারণ আমাদের এই পর্বের প্রাণীরা অনেক বেশি পরিচিত। আরশোলা তোমরা অনেকেই ভয় পাও, ঠিক আছে, এবং তোমরা যখন 11-12-এ উঠবা তখন তোমাদের আসলে এই ব্যবচ্ছেদ
আচ্ছা, সিলমটা আমি আরেকবার তোমাকে বলতেছি, ব্যবচ্ছেদ করতে হবে। আপনি কি চিংড়ি খান? ইয়েস, আমি চিংড়ি খাই, বাট আমি কাঁকড়া খাই না। ওকে, তবে বড় বড় চিংড়িগুলো আমি খাইতে পারি না। ছোট ছোট চিংড়িগুলো যখন চচ্চড়ি করা হয় আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা খাবার। ছোট ছোট চিংড়িগুলো, মানে ওই যে তোমার চিংড়ি চচ্চড়ি বলে, এটা খুবই পছন্দের একটা খাবার। তোমরা কেউ রান্না করলে আমাকে দাওয়াত দিবে, ঠিক আছে? সো উদাহরণ দেখো, 5 নম্বর যে বৈশিষ্ট্যটা একটু মনে রাখবো, যে দেহে রক্তপূর্ণ যে গহ্বরটা থাকে এটা কি নামে পরিচিত থাকে? হিমোসিল। হিমোসিল, হিমোসিল নামে পরিচিত থাকে। উদাহরণ হিসেবে কাকে পাচ্ছি আমরা? প্রজাপতি পাচ্ছি, চিংড়ি পাচ্ছি, আরশোলা পাচ্ছি, কাঁকড়া পাচ্ছি, ঠিক আছে? এখানে ওয়ার্ডগুলো কী কী বলো তো? ওয়ার্ড হলো আর্থ্র শব্দের অর্থ সন্ধি, পোডোস শব্দের অর্থ পা, সন্ধিযুক্ত পা থাকবে। সবচেয়ে বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা পর্ব। ওকে, অন্তঃপরজীবী বহিঃপরজীবী হিসেবে বসবাস করতে পারে, সব জায়গায় পাওয়া যায়, স্বাদুপানি, সমুদ্র, সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, দেহ 3টা অংশ ভাগ করা থাকে, মস্তক, বক্ষ, উদর, এবং এরা সন্ধিযুক্ত উপাঙ্গ দিয়ে চলাচল করতে পছন্দ করে। আচ্ছা, মাথায় একজোড়া কি থাকবে? পুঞ্জাক্ষী থাকবে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী থাকবে এবং অ্যান্টেনা থাকে। অ্যান্টেনার কাজ কি? সামনের দিকে শিকার কেউ তাকে করতে আসতেছে কিনা বা তার শিকার আছে কিনা এবং তার কোনো বিপদ আছে কিনা এটা সিগন্যাল পাওয়ার জন্য। এবং তাদের দেহ যে একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে, এই আবরণের নাম কি? কাইটিন নির্মিত। আচ্ছা, রেচন অঙ্গ থাকে এক ধরনের, নাম হলো মালপিজিয়াম নালিকা। এবং দেহে যে রক্তপূর্ণ গহ্বর থাকে, তুমি যখন চিংড়িটাকে গলা দাও, তোমার রক্তপূর্ণ গহ্বর, ঠিক আছে, ভেঙে যায়। তারপর ধরো তুমি প্রজাপতিকে যখন তুমি টিপ দাও, ঠিক আছে, মেরে ফেলো, তখন দেখবা যে তাদের যে পেট রক্তপূর্ণ গহ্বর থাকে, এটা হলো কি নামে পরিচিত থাকে? হিমোসিল নামে পরিচিত থাকে। ওকে, আমরা 5 পর্যন্ত পড়ে ফেলছি। মলাস্কা পড়ে আমরা আজকের মতো লেকচারটা শেষ করব। আমাদের আর 2টা পর্ব থাকবে। এরপরে আমরা এগুলোর ইলাবোরেশন ফর্ম পড়েই আমরা চ্যাপ্টারে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করব। হোপফুলি নেক্সট ক্লাসেই আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো এবং যা যা যাবতীয় পড়াশোনা আলোচনা করা দরকার শেষ করে ফেলবো। তো দেখো, পরবর্তী হলো মলাস্কা। এটাও চমৎকার একটা, এটা আমাদের সচরাচর দেখে থাকি আমরা। মলাস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। সো এটা তোমরা বুঝতেই পারবা, মলাস্কাস থেকে মলাস্কা পর্বের নামকরণ করা হয়েছে। এটা হলো প্রাণী জগতের 2য় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্বের নাম কি? আর্থ্রোপোডা, ঠিক আছে? আর তোমার প্রথম বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা, আর 2য় বৃহত্তম পর্বের নাম কি? সেটা হলো তো মলাস্কা। আচ্ছা, এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। এদেরকে আমরা সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে দেখতে পাবো। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং বন জঙ্গলে এবং স্বাদুপানিতে বসবাস করে। এগুলা তোমরা মোটামুটিভাবে একবার রিডিং বা 2বার রিডিং দিলে পরীক্ষার আগে লিখতে পারবা। এগুলা বিষয় না, বিষয় কি? বৈশিষ্ট্য। এদের দেহটা নরম হবে, কারণ কি? শামুক, মলাস্কা। দেহটা কি হবে? শক্ত খোলস দ্বারা আবৃত থাকবে। আমরা শামুক দেখলেই মোটামুটিভাবে শামুকের চিত্রটা যখন আমাদের ভিজুয়ালাইজ হয় চোখের মধ্যে, ভিতরটা নরম থাকে। অনেকেই ইদানিং শামুকও খায়, খুবই বিচ্ছিরি জিনিস, ঠিক আছে? শক্ত খোলস দ্বারা বাইরের দিকে আবৃত থাকে। পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে। দেখবা যে এদের পা যেটা আছে পেশি, মানে অনেক বেশি মাংসল। ওকে, ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ফুসফুস বা তোমার ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কে কে আছে? শামুক আছে, ঝিনুক আছে। এই যে শামুক খায় ইদানিং মানুষজন, আমার যে কি বিরক্ত লাগে, ঠিক আছে? খুবই বিরক্ত লাগে। ওকে, আজকে আমরা এই মলাস্কা পর্যন্ত পড়ব। এখন আমাকে বলো, তোমরা একজন সিলম নিয়ে বুঝতে পারো নি। সিলমের সংজ্ঞা যদি বলি, যে ত্রিস্তরী যে সকল প্রাণী রয়েছে তাদের যে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী যে স্থান, এই স্থানটা আসলে তোমার সিলম। সিলমকে আসলে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো তোমার হলো সিলমবিহীন প্রকৃত সিলম, আর হলো তোমার হলো অপ্রকৃত সিলম। তার মানে আমি বলতে পারি তোমার অ্যাসিলোমেট, যাদের মধ্যে সিলম নাই, সিউডোসিলোমেট, অপ্রকৃত সিলম, আর এটা তোমার হলো সিলোমেট, শুধুমাত্র সিলোমেট, এদেরকে সিলম থাকে। তো এই পর্যন্ত আজকের লেকচার। আমরা মোটামুটিভাবে 7টা মোটামুটি বা 6টা মোটামুটি আমরা পড়ে ফেলছি পর্ব। তো নেক্সট ক্লাসে আমরা বাকি পর্ব, উপপর্ব এবং শ্রেণীর বৈশিষ্ট্যগুলো খুব পড়ে ফেলবো। তোমরা বাসায় একবার করে রিডিং দিবা। ওকে, আর আমার সি ফুড দেখলেই ভালো লাগে না, বৃষ্টি দেখাইতে। ওকে 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 ওকে, সিলম বুঝছো আই থিঙ্ক। এবং তোমরা আমাদের ইডু পরিবারের সাথে, বিশেষ করে ক্লাস 8-এর যারা বৃত্তি পরীক্ষা দিবা, তোমরা আমাদের ইডু পরিবারের ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করিও। আশা করি তোমাদের জন্য ফ্রুটফুল হবে ক্লাসগুলো, এবং আমরাও চেষ্টা করব ক্লাসগুলো অনেক বেশি প্রোডাক্টিভ এবং ইনফরমেটিভ নেওয়ার জন্য। তো আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সো আসসালামু আলাইকুম।